যেরকম হাওয়া বইছে তাতে মনে হয় ঝড় বা বৃষ্টি কিছু একটা হবে। আজ আর ঘোড়া পথে বাড়ি যাওয়া যাবে না। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হলে আজ জমিদার বাড়ি বড় বাড়ির সামনে দিয়েই যেতে হবে। সে রাস্তায় সন্ধ্যায় বা তেনাদের যাতায়াত। কি ব্যাপার, জমিদার বাড়ির সামনে এই সময় গঙ্গার ঘাটে একা বসে রয়েছে? মনে হয় ভিড় বেশি, কারণ গ্রামের ও আশেপাশের সমস্ত লোক জমিদার বাড়ির ইতিহাস ও তেনাদের চলাফেরার কথা জানে। তাই আমি ছাড়া সন্ধ্যায় তো দূরে থাক, দিনের বেলা তো কেউ যাতায়াতের সাহস পায় না। তার উপর আবার অমাবস্যা। তা মশাই কি আনন্দপুর গ্রামের ভিড় বেশি? কেন বলুন তো? না মানে এ সময় এ পথে যাতায়াত করার সাহস দেশি ছাড়া আর কারণ নেই। আর এই ভর সন্ধ্যায় এভাবে বসে থাকার কথা এ তল্লাটে কেউ চিন্তাও করতে পারে না। তা মশাই, আপনার পরিচয়? আমি আনন্দপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। অনেকদিন থেকেই এই গ্রামে, তাই এখানকার ও আশেপাশের সমস্ত ঘটনায় আমার নখদর্পণে। এ সময় এখানে বসার ব্যাপারে মশাইরা তো আপত্তি কেন? এ তো খুব মনোরম জায়গা। সামনে বয়ে চলেছে গঙ্গা, ওই দূরে দেখা যায় সুন্দর বিশাল অট্টালিকা। তাকালেই মনে হয় খুব রোমাঞ্চক, একটা আকর্ষণ অনুভব করা যায়। এটাই তো ওই অট্টালিকার বৈশিষ্ট্য। ওই অট্টালিকা আর ওই অট্টালিকায় যারা থাকতেন তাদের একটা বড় ইতিহাস আছে। আপনি কি সেই পুরনো ইতিহাস শুনতে আগ্রহী? তবে ব্যাপারটা কিন্তু একটু ভয়ে, আর তার জন্য একটু সময়ও চাই। ঠিক আছে, আমার হাতে গল্প শোনার মতো সময়ও আছে, আর ভয় পাওয়ারও কোনো কারণ নেই। বেশ, তাহলে শুনুন। ওই যে দূরে বড় অট্টালিকা দেখছেন, ওই বাড়ি কয়েক বছর পূর্বে দারোয়ান, চাকর, নায়েব লোক লস্করে জমজমাট ছিল। তারপর আপনার গল্পে মনে হয় একটা রোমাঞ্চ আছে। ওই অট্টালিকা হচ্ছে আনন্দপুর গ্রামের জমিদার বাড়ি। ওই জমিদারের শেষ জমিদার ছিলেন ফণিভূষণ চৌধুরী। তিনি ছিলেন বিদ্বান, সুপুরুষ ও কর্মঠ ব্যক্তি। সেই জমিদারের বৈশিষ্ট্য ছিল তিনি জমির আয় হিসেবে প্রজা অত্যাচার ও জমি জমাকে কেড়ে নেন। তিনি দেশ বিদেশ থেকে পাট ও অন্যান্য জিনিস জাহাজে করে এনে কলকাতায় বিক্রি করতেন। শুনেছি প্রচুর লাভও হতো। কলকাতায় তার একটি বড় অফিস ঘর ছিল। তা ওই জমিদার বাবুর আত্মীয় স্বজন বলতে ফণিভূষণের একজন বিধবা পিসিমা, ফণিভূষণের এক স্ত্রী, আর যখন থেকে ঘটনার সূত্রপাত পাওয়া গেল তার কিছুদিন আগের থেকে ফণিভূষণের এক দুঃসম্পর্কের শ্যালক এসে থাকতে আরম্ভ করে। আর ফণিভূষণের স্ত্রী, তার কি খবর? কোথায় তিনি? সেটাই তো রহস্য। শুনেছি ফণিভূষণের স্ত্রী দেখতে অপূর্ব সুন্দরী। জানে, ফণিভূষণ তার স্ত্রীকে খুব
আপনার কথা শুনে মনে হয় ফণিভূষণ তার স্ত্রীকে খুব ভালোবাসতেন। তাই যদি হবে তবে আমার গল্পের আরম্ভ কোথায়? চলুন নিরিবিলিতে গিয়ে সেই গল্পই আজ আপনাকে শোনাই। চলুন। এবার কি করবে? অতি সত্বর অর্থের ব্যবস্থা না করলে আর কোনোদিনও মাথা তুলে দাঁড়ানো যাবে না। তাই তো ভাবছি, এবার জাহাজ ডুবিতে আমার সমস্ত কিছু শেষ হয়ে গেল, কিছুই আর বাঁচেনি। আমি বলছিলাম কি, আপনি যদি না নাই মশাই, আপনি এ কথা বলবেন, যা কিছু ছিল তার কিছুই এদিক ওদিক যে কারো কাছ থেকে চাইবো তা কোনো উপায় নেই, নয়তো লোকেরা বলবে ফণিভূষণ একজন দেওলিয়া। আমি না কিচ্ছু ভেবে পাচ্ছি না, কি করা যায় নায়েব, আপনি বলুন। হুজুর, আমি বলছিলাম যদি কথাটা অন্যভাবে না নেন, বলছিলাম না নাই বসে অন্যভাবে না আর কি আছে, আপদে বিপদে তো আপনজনেরাই পাশে থাকে। বলছিলাম রানীমার তো অনেক গয়না, যদি কয়েকদিনের জন্য ওগুলো নিয়ে কোথাও বন্ধক রেখে কাজ চালিয়ে পরে আবার ছাড়িয়ে আনলেই হবে। না, কিছুতেই না, ওগুলো মনির গয়না, মনি ওগুলোকে অনেক ভালোবাসে, আমি ওগুলো চাইতে পারি না, নয়তো মনি। তাতে কি হলো, আপনি তো আর একেবারে নিয়ে নিচ্ছেন না, কয়েকদিনের জন্য মাত্র। তাছাড়া স্ত্রীর অলংকার শুধু আশ্চর্যের জন্য, বিপদের দিনেও কাজে লাগে। কে কে ওখানে, কে কে? মনে হচ্ছিল কেউ চুপিসারে আমাদের কথা শুনছিল। আমি কি তবে ভুল দেখলাম? আচ্ছা হ্যাঁ, আপনি যা বলছিলেন মনি, আমি মনিকে বলে দেখি মনি কি বলে। আপনি রানীমাকে গয়নার কথা বললে তিনি নিশ্চয়ই আপত্তি করবেন না, কিন্তু আমি এদিকে অন্য কথা ভাবছি। আগামীকাল আমি কলকাতায় যাব, মনি আবার বাড়িতে এদিকে একা থাকবে, তাকে ভাবতে হবে না, তার জন্য পিসিমা আছে, শ্যালক বাবু আছে, আর আমরা তো থাকলামই, রানীমা অসুবিধা হবে না। আপনি বুঝতে পারলেন কিভাবে? কাজ
চাই। দিদি, অসময়ে কি দেখলে? অসময় তো আসছে। শুনেছ নিশ্চয় জামাই বাবার জাহাজ ডুবি হয়ে সমস্ত ব্যবসা শেষ। জামাই বাবার অর্থের খুব প্রয়োজন। জামাই বাবা আজই কলকাতায় যাবে অর্থের জন্য। তুমি এসব জানলে কি করে? আজ সকালে জামাই বাবা নায়েব মশাই অবস্থা ঘরে আলোচনা করছিল। আমি আড়ালে দাঁড়িয়ে সব শুনেছি। কলকাতায় নিশ্চয়ই অর্থের ব্যবস্থা হবে। তা জানি নে, হতেও পারে আবার নাও হতে পারে। কলকাতায় অর্থের ব্যবস্থা হোক বা না হোক, এটা নিয়ে আমাকে বা তোমাকে কাউকে ভাবতে হবে না। ওটা ওদের ব্যাপার। আমার ভাববার কোনো কারণ ছিল না। যদি নায়েব মশাই জামাই বাবাকে যা বলেছেন তা যদি আমি নিজে কানে না শুনতাম। নায়েব জামাই বাবাকে কি বলেছে? জামাই বাবাকে বলেছে তোমার সব গয়না ব্যবসার কাজে লাগাবে। তুমি যদি না দাও তাহলে জোর করে কেড়ে নেবে। তা কি করে হয়? এগুলো ছাড়া আমি যে এক মুহূর্ত থাকতে পারি না। এর জন্য তুমি চিন্তা করো না। কি করতে হবে তা আমি ভেবে রেখেছি। বেশ, এখন তুমি যাও। সন্ধ্যের সময় চুপি চুপি এসো, তখন দুজনা মিলে পরামর্শ করা যাবে। তুমি যদি বলো সন্ধ্যার ঘাটে নৌকো লাগাতে বলি, কেউ টের পাবে না। তুমি তোমার সমস্ত গয়না সহ সেই বাবার বাড়ি চলে যাবে। তুমি কি বলতে চাইছো? গয়নাগুলো আমি আমার বাবার বাড়িতে রেখে আসবো? তা কি কখনো হয়? এগুলো ছাড়া আমি যে এক মুহূর্ত থাকতে পারি না। তা কেন? যতদিন জামাই বাবা কলকাতা থেকে ফিরে না আসে ততদিন তুমি সেই গয়না সহ বাবার বাড়িতেই থাকবে। জামাই বাবা ফিরে এলে অবস্থা বুঝে না হয় একটা ব্যবস্থা নেওয়া যাবে। ঠিক আছে, এখন তুমি যাও। সন্ধেবেলা এসো। ঠিক আছে, আসছি। সাবধানে, কেউ যেন। কে? ও পিসিমা। হ্যাঁ, শুনছি ফণির ব্যবসায় কি সমস্ত গোলমাল হয়েছে। ফণি নাকি আজই কলকাতায় যাচ্ছে। ও, ফণি কলকাতায় গেলে তোমাকে একা থাকতে হবে বলে মন খারাপ করছো? কি করবে বলো? ব্যবসার কাজে ওকে তো মাঝে মাঝে কলকাতা যেতেই হবে। আর তবুও তো তুমি বিয়ে হয়ে আসার পর ও এখন অনেক কমই যায়। আসলে ফণিও তোমাকে খুব ভালোবাসে, তাই তোমাকে ছেড়ে ও আর কলকাতা যেতেই চায় না। আচ্ছা আচ্ছা, আমি এখন যাই, দেখি কি ফণি কি করলো। আমি না থাকলে ফণির আবার ঠিক মতো খাওয়া দাওয়া হয় না। আমি আসছি। আচ্ছা, সরি। কে ওখানে? আমি ফণি। আমি কি ব্যাপার ফণি? তোমার কি কিছু হয়েছে? তোমার কি খারাপ? ছেড়ে দাও। সবই তো শুনেছ মনি। আগামীকাল আমাকে কলকাতায় যেতে হবে অর্থের ব্যবস্থা করার জন্য। তুমি তো সব জানো মনি, আমাদের এবার ব্যবসার প্রচুর লস হয়েছে। তুমি তো জানো। তাই আমি ভাবছিলাম তোমার গয়নাগুলোর যদি কদিনের জন্য, আসলে কয়েকদিনের জন্যই কোথাও রেখে আবার ফিরিয়ে না যেত। বেশ, তুমি যখন তোমার গয়নাকে এতই ভালোবাসো, আমি চলি। বলছিলাম যে গয়নাগুলোর মধ্যে যেন তোমার কোন গয়নাটা নেই? মনিহার। বেশ, তবে
কলকাতা থেকে ফেরার পথে মধ্যের ব্যবস্থা হলে আমি তোমার জন্য মণিহার নিয়ে আসবো। ও দিদি, নৌকা প্রস্তুত, সন্ধ্যা হয়ে এলো। চলো চলো, দেরি না করে বেরিয়ে পড়ি। দাঁড়াও, আমি ভেতর থেকে প্রস্তুত হয়ে আসছি। চলো বেরিয়ে পড়ি। দিদি, গয়নার বাক্সগুলো কই? গয়নার বাক্সগুলো আমার কাছে দাও। জলপথে অনেকটা যেতে হবে, পথে যে কোনো জলদস্যুর আক্রমণ হতে পারে। গয়নার বাক্স? না, গয়নার বাক্স তো আমি আনিনি। সব গয়না তো আমি পরেই এসেছি। হ্যাঁ হ্যাঁ, এই গয়নাগুলোর কথাই বলছি। দাও বলছি, দাও। না দিলে আমি জোর করে কেড়ে নেব। না, এই গয়না আমি কিছুতেই দেব না, আমার প্রাণ গেলেও না। দাঁড়াও, দেবে না মানে? এই গয়না আমার চাই। বেশি জোর করলে এই আমি জেলে চাপিয়ে দেব। মাঝি, মাঝি, ওর হাতগুলো ধর। ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো, ছাড়ো। না, না, ছাড়ো বলছি, ছাড়ো আমাকে, ছাড়ো। না, এই গয়না আমি কাউকে দেব না। এই গয়না আমার, এই গয়না আমার। উঠাও, উঠাও। মণি, 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 কোথায় গেলে মণি তুমি? এই দেখো, এই কলকাতা থেকে তোমার জন্য মণিহার নিয়ে এসেছি। মণি, কই গেলে গো তুমি? খোকা, খোকা, তুই কখন এলি খোকা? আমিও তো সকাল থেকেই তোর হাতে খুঁজছি। ও তো ঘরে নেই, কোথাও নেই। তোর শ্যালক বাবাজিও ঘরে নেই। এদিক ওদিক কোথাও যাইনি তো আবার? না, রামজি, এই রামজি, রামজি, রামজি। জি হুজুর। তোমার রানীমাকে কি আশেপাশে কোথাও যেতে দেখেছো? রানীমাকে? না হুজুর। হ্যালো, হ্যাঁ কে? বৌমা বাপের বাড়ি ছাড়া অন্য কোথাও যেতে পারে? তাছাড়া যদি কোথাও যেত তাহলে তো আমি নিশ্চয়ই জানতে পারতাম। তোমরা সব বাড়িতে আছো কি করতে? যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে, যাও। খোকা, রাতও হয়ে এলো। কাল বরঞ্চ নায়েব মশাইকে বৌমার বাপের বাড়িতে পাঠালেই হবে। তোর রাতের খাবার কি টেবিলে দেবো, না এখানেই দিয়ে দিব? না পিসিমা, আজ রাতে আমি আর কিছু, আমার শরীরটা ভালো লাগছে না। ঠিক আছে, বিশ্রাম করবো। আর হ্যাঁ, কাউকে সবাইকে বলে দিও আমাকে যেতে কেউ না ডাকে। আচ্ছা।
মণি কে? মণি তুমি এসেছো মণি, তুমি এসেছো মণি, মণি কোথায় মণি, তুমি কোথায় মণি? আমি কি শুনলাম এদিকে তো কেউ নেই? বন্ধ দেখে মণি, মণি হ্যালো মণি কোথায় গেল? মণি রামজি, এই রামজি, রামজি জি হুজুর। তোমাদের কি রানীমাকে এদিকে আসতে দেখেছো কোথাও? রানীমাকে? এত রাতে রানীমা কোথা থেকে আসবেন? তবে হ্যাঁ, একটা ঝকঝক আওয়াজ কিন্তু আমি শুনেছিলাম। তুমি তাহলে ভুল দেখছি। আর হ্যাঁ, আয়ক বলছিল পাশের গ্রামে নাকি তোমরা যাত্রা করা শুনতে যাওয়ার কথা। আগে আচ্ছা বেশ, তোমরা সব দারোয়ানরা মিলে যাও যাত্রা করা দেখে আসো। আর হ্যাঁ, যাওয়ার সময় মেন দরজাটা খুলে রেখে যাবে কিন্তু। আগে হুজুর। বেশ, আসতে পারো। চলো। মণি তুমি এসেছো, এসেছো মণি, তুমি তুমি এসেছো। আমি আমি তোমাকে সারা বাড়ি পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। মণি, মণি দেখো, আমি কলকাতা থেকে তোমার জন্য মণিহার নিয়ে এসেছি। মণি তুমি তুমি আমাকে, আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি মণি, পাগলের মতো। মণি, মণি এই দেখো, আমি তোমার জন্য দেখো কলকাতা থেকে মণিহার নিয়ে এসেছি। দেখো দেখো পরের দিন সকালে বসে আছে ঠিক সেই জায়গায় ওই জমিদার বিভূষণ চৌধুরীর মৃতদেহ আর তার একটি খালি গয়নার বাক্স পাওয়া যায়। আস্তে আস্তে জমিদার বাড়ির চাকচিক্য কমতে কমতে জমিদার বাড়ির আজই ভগ্নদশা। দিনের বেলাতেও এখন আর কাউকে পাওয়া যায় না। শুনেছি জমিদার বাড়ির সামনে সন্ধ্যেবেলাতেও এখনো সেই ট্রেনাদেরই যাতায়াত। তাই সাহসী মানুষ হিসেবে আমি একমাত্র সেই পথে যাতায়াত করার সাহস পাই, তাছাড়া আর কেউ পায় না। ও তাই বুঝি? এবার বুঝলেন তো ওই বাড়ির দিকে তাকালে ওই বাড়ি কেন এত আকর্ষণ করে? হ্যাঁ বুঝলাম। তা সমস্ত কিছু শোনার পর এই পথে যাতায়াত করতে বা এখানে একা বসে থাকতে আপনার নিশ্চয়ই ভয় বা অস্বস্তি হবে।
বিশাল অট্টালিকা, তার আকাঙ্ক্ষা অতৃপ্তি, পাওয়া না পাওয়ার হাহাকার নিয়ে সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। এখনো কান পাতলেই শোনা যায় মনির পায়ের মনের শব্দ, ঝম ঝম ঝম।